মালয়েশিয়া শ্রমিক পাঠানোর সিন্ডিকেট নিয়ে নির্বিকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী এমপির এজেন্সি থাকলেও ছাড় নয় হুঁশিয়ারি প্রতিমন্ত্রী। পাহাড়ে ও বেনজিরের পাহাড় সম সম্পদ বেশিরভাগ জোর করে দখল, সাবেক আইজিপি নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টা বক্তব্য। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতে হাজার হাজার কোটি টাকা আপনার লোপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোম প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। এবং চট্টগ্রাম ইসলামী ব্যাংকের লকার থেকে 149 ভরি স্বর্ণ গায়েব, তদন্তে কমিটি গঠন, মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন গ্রাহক। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও তোড়জোড় নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। আজ সংবাদ সম্মেলন ডেকে প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেছেন, সিন্ডিকেটে এমপি মন্ত্রীর মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্য প্রতিমন্ত্রী এও জানান, বাংলাদেশ সিন্ডিকেট না চাইলেও মালয়েশিয়া চায়। রিয়াজ মোর্শেদ জানাচ্ছেন বিস্তারিত। মালয়েশিয়া সরকারের আলটিমেটাম গেল 31 মে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে সবশেষ ফ্লাইট ছেড়ে যায় কুয়ালালামপুরের উদ্দেশ্যে। এরপরই কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এতে বিপাকে পড়েন হাজার হাজার বাংলাদেশি কর্মী। যে 50,000 কর্মী যেতে পারেনি তাদের মধ্যে বিএমইটির তালিকাভুক্তই রয়েছেন 16,970 জন। রোববার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রতিমন্ত্রী। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। আর এই 31 তারিখ পর্যন্ত আমি যতটুকু, হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। যেসব রিক্রুটিং এজেন্সি অনিয়মে জড়িত তাদের শনাক্তে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দোষী প্রমাণিত হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। বাংলাদেশ সিন্ডিকেট না চাইলেও মালয়েশিয়া তার পছন্দের রিক্রুটিং এজেন্সি থেকে কর্মী নেয়, যা সংকটের অন্যতম কারণ। যেটা বিশ্বাস করি, যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটকে বিশ্বাস করে বা তারা তাদের এই পছন্দ রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, সেটা তাদের। কোনো কর্মী মালয়েশিয়া যেতে না পারলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। রিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমরা প্রতিবেদনেই দেখছিলাম যে প্রায় 1.5 লক্ষ কর্মী যেতে পারেননি, এদের বিষয়ে মন্ত্রণালয় কি ব্যবস্থা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। যেটি আসলে আপনি জানতে চেয়েছেন, আসলে প্রায় 1.5 লক্ষ আপনার শ্রমিক এবার যেতে পারেনি আপনার মালয়েশিয়াতে। সেটি আসলে আপনাকে একটু বলে রাখি যে এর আগে কিন্তু এবারই কিন্তু আসলে প্রথম এই শ্রম বাজারটি বন্ধ হয়নি মালয়েশিয়ার পক্ষ থেকে। এর আগেও কিন্তু আপনার 2009, 2016 এবং 2018-তে এই 15 বছরের কিন্তু আপনার প্রায় 3 দফায় কিন্তু আপনার হলো এই শ্রম বাজার বন্ধ হয়, এবং সর্বশেষ কিন্তু 2022 সালের মার্চ মাসে এটি আসলে বন্ধ ঘোষণা করা হয়। এবং এর যদি বলি যে এবারে কিন্তু আপনার প্রায় 50,000 আপনার শ্রমিক ছিল যারা আসলে আপনার আবেদন করেছিল যাওয়ার জন্য, বা তারা ভিসার জন্য ভিসাও পেয়েছিল যাওয়ার জন্য, কিন্তু আসলে আপনার কিন্তু এবার কিন্তু তারা প্রায় 16,000 একেবারে নিবন্ধিত, যারা আপনার এই 16,000 নিবন্ধিত কর্মী কিন্তু তারা কিন্তু আসলে এবার যেতে পারেনি, এবং তারা কিন্তু আপনার এখনো পর্যন্ত আসলে তারা যেতে পারবে কিনা সে বিষয়ে আসলে কোনো এখন পর্যন্ত কোনো উদ্যোগ কিন্তু এখনো নেয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তারা আজকে যিনি বলেছেন, মন্ত্রী যেটা বলেছেন যে হয়তোবা আপনার মনে করেন যে আগামী 5 তারিখে আপনার মালয়েশিয়ার যে রাষ্ট্রদূত তিনি আসবেন, এবং
এবং তার সাথে আসলে একটা বৈঠক করবেন। সেই বৈঠকে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই যারা যেতে পারেননি তাদেরকে আসলে পাঠানোর ব্যবস্থা করবেন। এমনটা নিয়াজ, শ্রমিকদের মধ্যে যারা সরকারিভাবে নিবন্ধন করেছেন তারা যে যেতে পারলো না, এর পেছনে কি কারণ বলছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? এর পিছনে আসলে তিনি দায়ী করছেন বায়রা যাতে তাদেরকে তালিকাভুক্ত, যে তালিকাগুলো করা হয়েছিল সেই তালিকাভুক্ত তারা বারবার চেয়েছিল কিন্তু তারা সেই তালিকাভুক্তগুলো দেয়নি, এবং সেই কারণে তারা কিন্তু বারবার আসলে বায়রাকেই দায়ী করছে। এবং আসলে এই ধরনের কিন্তু সুস্পষ্ট কিন্তু আসলে কোনো ধরনের কারণ তারা এখনো পর্যন্ত আমাদেরকে বলেনি যে আসলে তারা কেন যেতে পারেনি। এবং মালয়েশিয়া যারা বলছিল যে 31শে মে পর্যন্ত যে সময়সীমা ছিল এর মধ্যে যারা নিবন্ধিত যারা ভিসা পেয়েছিল, যারা বিমানে টিকিট করেছিল তারাই শুধু যেতে পেরেছে। কিন্তু যারা এই যে এরপরে যারা আসলে যেসব টিকিট বিক্রি হয়েছে, আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তাহলে আপনারা জেনে শুনেও কেন তাদেরকে টিকিট বিক্রি করা হয়েছে, সেটা আসলে সিন্ডিকেটকে বলছে যারা আসলে এই যেসব রিক্রুটিং এজেন্সি আছে তারা আসলে সিন্ডিকেট করে এই ধরনের এই যে অবৈধ কার্যক্রমে তারা আসলে লিপ্ত হয়েছেন, এবং এর কারণেই আসলে এই যে যারা শ্রমিক রয়েছে, মালয়েশিয়া কর্মী আছে, তারা আসলে যেতে পারেনি বলে আসলে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দাবি করছেন। সিন্ডিকেটের প্রসঙ্গ আসলেই কিন্তু এই বিষয়টা চলে আসে যে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী এমপি কিন্তু রিক্রুটিং এজেন্সি রয়েছে। এই যে সাধারণ কর্মীদের তারা বিপদে ফেললো, এর দায়ে আসলে সরকার কি ব্যবস্থা গ্রহণ করবে? সরকার আসলে আমাদেরকে যেটি বলেছেন যে হয়তোবা যদি কেউ অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে যদি যে সরকারি যেটা ফি তারা আসলে নিবন্ধন হয়েছিল যে ৭৮,০০০ টাকা, সেটি আসলে তারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ক্ষতিপূরণ হিসেবে। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে বিভিন্ন এজেন্সি কিন্তু আবার প্রায় 4 থেকে 5 লাখ টাকাও কোনো কর্মীর কাছ থেকে নিয়েছে, এবং সেই ক্ষতিপূরণটা আসলে তারা দেবে কিনা এমন প্রশ্নের ভিত্তিতে আসলে মন্ত্রী বলছেন যে সেই ব্যাপারে আসলে তারা বিবেচনা করে দেখবে, এবং অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটিকে 6 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করা হয়েছে, এবং সেটাকে 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলেছে। এবং 7 দিনের মধ্যে যদি রিপোর্টে যদি তারা এরকম কোনো প্রমাণ পায় যারা আসলে দোষী, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেয়। এবং সেক্ষেত্রে আসলে যারা মন্ত্রী এমপিদের কিছু যদি রেকর্ডিং এজেন্সি থেকে থাকে তারাও যদি আসলে এটার সাথে জড়িত থাকে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলছেন। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নিয়াজ মোর্শেদ। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। এবার অন্যান্য প্রসঙ্গ। পাহাড়েও পাহাড় সম সম্পদ গড়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে জানা গেছে বান্দরবানের গহীন বনে 55 একর জমি কিনেছেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। অভিযোগ রয়েছে এ সম্পদের বেশিরভাগই জোর করে দখলে নেয়া। এর মধ্যে 22 একর জায়গায় গড়ে তুলেছেন গরুর খামার। এই সম্পদে যাতায়াতের জন্য সরকারি টাকায় সড়ক নির্মাণ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। গরুর খামারে এসি লাগাতে দীর্ঘ পথ বিদ্যুতের লাইনও টেনেছেন সরকারি অর্থে। বান্দরবান থেকে আবুল বাশার নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। পাহাড়েও থাবা বসতে ভোলেননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। বান্দরবানের স্থানীয়রা তাকে চিনেন পুলিশের বড় কর্তা হিসেবে। কাউকে কৌশলে ঠকিয়ে আবার কাউকে হুমকি দিয়ে বাধ্য করে অন্তত 55 একরের বেশি পাহাড়ি ভূমির মালিক হয়েছেন বেনজির। আইনি জটিলতা এড়াতে প্রথমে লিজের কথা বলে নিলেও কৌশলে মুক্তারনামার মাধ্যমে জমির মালিক বনে যান বেনজির আহমেদ। শুধু লামা উপজেলায় নয়, বান্দরবান জেলা সদরের নিকটবর্তী সোয়ালক ইউনিয়নেও নেচার হিলস এগ্রো নামে 25 একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন গরুর খামার। তবে কাগজে 25 একর জমির কথা বলা হলেও এর দ্বিগুণ জমি তিনি দখল করেছেন ক্ষমতা খাটিয়ে। বনের গহীনে গড়ে তোলায় খামারে যাওয়ার জন্য সড়ক ও বিদ্যুতায়ন করা হয়েছে সরকারি টাকায়। পুলিশ কর্মকর্তা শুনছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই। শুনছি 5-6 একর আছে নেই, কিন্তু জায়গার দূর নেই, জায়গা 25 থেকে 26 একর। কুলি বেঞ্জি নামে যারা জায়গাও কিনি, তো এখন পাড়া এর অনেক পাড়া আছে, এখন পাড়া ঘর বাড়িও নাই। বেনজির কাছ থেকে আমরা বিক্রি করে দিই। টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে অনেক। এদিকে লামা উপজেলার সর ইউনিয়নে 303 নম্বর ডলুছড়ি মৌজায় জমি কিনলেও তার বিপরীতে মৌজার নথিতে তা উল্লেখ নেই বলছেন মৌজার তদারকিতে থাকা হেডম্যান। সম্ভবত থাকলেও ডকেট নাম্বার থাকবে যে এটা তো হোল নিয়ে জায়গা না, না ওইটা মনে আসলে এটা নথিভুক্ত না জায়গায় না, তৈরিভুক্ত জায়গা না, সম্ভবত খাসের দখলের এটা মধ্যে মনে সম্ভবত নিচে আর কি।
জানা গেছে র্যাবে কর্মরত থাকাকালীন 2016 সালে বান্দরবান সদর ও লামার টংছিরি এলাকায় এই জমিগুলো ধাপে ধাপে ক্রয় করেন বেনজির। অভিযোগ আছে স্থানীয় কিছু দখলদার ও দালাল প্রতিনিয়ত সহজ সরল ত্রিপুরাদের হুমকি ও ধমকি দিয়ে জমিগুলো হস্তান্তরে বাধ্য করেছেন। ইঞ্জিনিয়ার আহমেদ নামে আমার 314 মোজা একটা জায়গা আছে, উনি ইতিমধ্যে জোট পারমিট করেছেন। ওই বাগানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মমইঞ্চি মারমা বান্দরবনের ছেলে। পাহাড়ে জায়গা জমি কেনার জন্য সরকারি কর্মকর্তারা নিজেদের পার্বত্য অঞ্চলের স্থানীয় বাসিন্দা হিসেবে দেখিয়ে থাকেন। 1989 সালের আইনের 64 ধারার খতে উল্লেখ আছে পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণ ও আওতাধীন কোনো প্রকারের জমি, পাহাড় ও বনাঞ্চল পরিষদের সঙ্গে আলোচনা ছাড়া অধিগ্রহণ ও হস্তান্তর করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 100 একরের বেশি পাহাড়ি সম্পদ কিনেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার সম্পদের বিস্তারিত খবর জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। বাশার, তার সম্পদ সম্পর্কে সেখানকার বাসিন্দারা কি বলছেন? একজন মানুষের বিলাসী জীবন যাপনের জন্য কি পরিমাণ জমির প্রয়োজন, এই প্রশ্নটি আজ সারাদিন ঘুরপাক খাচ্ছে বান্দরবানের প্রশাসনের বিভিন্ন টেবিল এবং স্থানীয়দের মাঝে। আজ দেশ টিভিতে এই সংবাদটি প্রচার হওয়ার পর থেকে মূলত যে পুলিশের আইজিপির যে বান্দরবানে ভূমি থাকার বিষয়টি সেটি অনেকটা স্পষ্ট হয়েছে, স্থানীয়রা তা জেনেছেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে আজ এই রিপোর্টে আমরা যেটি দেখছিলাম বান্দরবানের লামা উপজেলা এবং বান্দরবান সদর উপজেলায় দুটি উপজেলা মিলিয়ে 1 শতাধিক উপরে জমি কিনেছেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ। আমরা গতকাল বান্দরবান লামা উপজেলার যে সরু ইউনিয়ন রয়েছে, সরু ইউনিয়নের আমরা পরিদর্শন করেছিলাম। সেখানে যে পাহাড়ি জমি আমরা দেখতে পেয়েছি, যেখানে অন্তত 55 একর জমি বেনজির আহমেদ কিনেছেন। পাশাপাশি বান্দরবান সদরের সোয়ালক এলাকায় তিনি কিনেছেন 25 একর। তাছাড়া 25 একর তিনি কিনলেও অন্তত 60 একরের বেশি জায়গা সেখানে দখল রয়েছে। সব মিলিয়ে লামা এবং বান্দরবান সদর উপজেলায় 100-র উপরে জমি কিনেছেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ। যেগুলো কেনা হয়েছে বেনজির আহমেদের স্ত্রী এবং কন্যার নামে। আসলে বিষয়টি দীর্ঘদিন ধরে সারা দেশে তিনি আলোচনায় থাকলেও বান্দরবানেও যে তিনি জমি কিনেছেন, পাহাড়ি ভূমি সম্পদ কিনেছেন, কিভাবে কিনেছেন প্রশ্নটি আসলে সবখানে ঘুরপাক খাচ্ছে। কিভাবে কিনেছেন তিনি, প্রশাসনের একটি দায়িত্বশীল একটি চেয়ার থেকে এখানে তিনি জমি কিভাবে কিনেছেন, তাকে কারা সহযোগিতা করেছেন, এই প্রশ্নটি আসলে ঘুরপাক খাচ্ছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন বেনজির আহমেদ যে ভূমি কিনেছেন সেই ভূমিগুলো আসলে স্থানীয় কাগজে 300 টাকার স্ট্যাম্পেই কেনা হয়েছে, যেগুলো এফিডেভিটের মাধ্যমে কেনা হয়েছে এবং স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে সেই জমিগুলো দেখভালের দায়িত্বে দেওয়া হয়, যেগুলো তিনি দীর্ঘদিন ধরে আমুক্তার নামার একটি কাগজ মূলে সেই জায়গাগুলো দেখভাল করে আসছিলেন। আমরা ত্রিপুরা এবং মারমা সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন আসলে তারা অনেকটা বাধ্য হয়ে বেনজির আহমেদকে তাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরে আসতেই হবে, এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না সরকার। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন। এই সময় উঠে আসে সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গ। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দোষী সাব্যস্ত হলে দেশে ফিরে আসতেই হবে বেনজিরকে। শুধু তাই নয়, দুর্নীতির সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে মামলা হয়, তারপরে একটা স্টেপ আসে, তাকে জেলে পাঠানো হবে। মামলার রায়ে সে যদি দুর্নীতিবাজ সাব্যস্ত হয় অবশ্যই তাকে আমি দুর্নীতিবাজ বলব। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত দেশে তাকে আসতেই। অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টাকা পাচারের সংস্কৃতি বিএনপি থেকে শুরু। ক্ষমতা আসার সময় থেকে তারেক রহমান অর্থ পাচার করে আসছে, যা লন্ডনে বসে এখনো ভোগ করছে। তারেক রহমান অবৈধ উপায়ে অর্জিত
হাজার হাজার কোটি টাকা তখন দেশের বাইরে পাচার করে, যার মধ্য দিয়ে সে বিদেশে অঢেল অর্থবিত্তের মালিক এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে লন্ডনে বসে সেই অর্থবিত্ত নিয়ে বিলাসী জীবনযাপন করছে। দণ্ডপ্রাপ্ত আসামি যে দলের প্রধান, সেই দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করেছেন, বেনজিরের অবস্থান সরকার না জানলে রাষ্ট্র কে চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, লুটপাট দুর্নীতির সুযোগ দিয়ে সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রক্ষী তৈরি করেছে। বর্তমান সরকারকে লুটেরাদের সরকার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ সময় বক্তারা বলেন, দেশের মানুষের জাতীয়তা নিশ্চিত করেছেন জিয়াউর রহমান। প্রধানমন্ত্রী থেকে শুরু করে কৃষক মাঝি মাল্লা যারা পাসপোর্ট বহন করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শকে তাদের পাসপোর্টে লেখে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে লুটপাটকারীদের সুযোগ দিচ্ছে সরকার। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধানের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর না জানায় বিস্ময় প্রকাশ করেন মির্জা ফখরুল। হাজার হাজার কোটি টাকা আপনার লুটপাট হয়ে বাইরে চলে যাচ্ছে, দেশের বাইরে। কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটাই শুধু, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নাড়াতে পারবে না। তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছি, এক একটা রক্ষী। আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যে ওরা আমাদের প্রভু, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন, তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। বলেন, দেশকে বাঁচাতে হলে শুধু স্লোগান নয়, জিয়াউর রহমানকে জানতে হবে, ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে প্রতিরোধ। এদের যুক্তি হচ্ছে 20 বছর ধরে আমরা এগুলো করবো, তারপর 20 বছর পরে আমরা নাই, যাওয়ার তাই হবে। কত দায়িত্বহীনতা চিন্তা করেন, যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এই যে সরকার, এটা তো সরকার না, আমি আগেই বলেছি, এটা কোনো সরকার না, এটা বর্গী ডাকাত, লুটেরা। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবারও রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। এসব কর্মসূচিতে অংশ নিয়ে দেশের কেউ নিরাপদে নেই দাবি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেয়ার প্রত্যয় জানান নেতারা। এই দেশের মানুষ, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, সাংবাদিক বলেন, যে কোনো পর্যায়ের মানুষ আজকে তারাও নিরাপদ না। এই আন্দোলন এদেশের আপাময় জনগণের অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। চট্টগ্রাম ইসলামী ব্যাংকের চকবাজার শাখা লকার থেকে 149 ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ ভুক্তভোগী গ্রাহকের। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে ব্যাংক কর্তৃপক্ষ। স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ওই গ্রাহক। সহকর্মী AKM নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রাম নগরীতে ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় উদ্বিগ্ন গ্রাহকদের ভিড়। কারণ এক গ্রাহকের স্বর্ণ চুরির খবর পেয়ে নিজেদের গচ্ছিত অর্থ ও স্বর্ণ তুলে নিতে ছুটে আসেন তারা। আমি যখন বেরোচ্ছিলাম তখন শুনেছি, আমার নিজের কাছেই মনে হচ্ছে যেন আমার আসলে টাকা যেগুলো আমার এখানে আছে সেগুলো সেফ কিনা। স্বর্ণ গায়েবের বিষয়ে ভুক্তভোগী গ্রাহক রোকে আক্তার বাড়ি জানান, গত 29 মে দুপুরে ব্যাংকটির লকারে রাখা স্বর্ণ আনতে যান তিনি। এ সময় ব্যাংক কর্মকর্তাকে সাথে নিয়ে লকারটি খোলা অবস্থায় দেখতে পান। পরে তার গচ্ছিত রাখা গহনা মিলিয়ে দেখেন খোয়া গেছে 149 ভরি স্বর্ণ। অবশিষ্ট পান 10 থেকে 11 ভরি।
বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে চকবাজার থানায় গেলে পুলিশ তার সাধারণ ডায়েরি নেয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। লকার ইনচার্জ প্রথমে তো উনি ঢুকে বলতেছে, ম্যাডাম আপনার লকার তো খোলা, সামনের দিকে যে গোলগুলা ছিল কিচ্ছু নাই, পিছনের দিকে 7-8টা প্যাকেট না জাস্ট বক্সের মধ্যে রাখি তো 7-8টা বক্স, 2টা বক্সের মধ্যে অল্প অল্প গোল্ড পাইছি আর 5-6টার ভিতরে নাই, খালি। গায়েব হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে 60 ভরি ওজনের 40 পিস হাতের চুড়ি, 25 ভরি ওজনের গলা ও কানের অলংকার, 10 ভরি ওজনের একটি গলার সেট, 28 ভরি ওজনের 7টি গলার চেন, 15 ভরি ওজনের 4টি আংটি, সেই সাথে 11 ভরি ওজনের 30 জোড়া কানের দুল। খোয়া যাওয়া স্বর্ণের দাম প্রায় 1.5 কোটি টাকা। এদিকে ব্যাংকটির চকবাজার শাখার ব্যবস্থাপক জানান, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগটি আমলে নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে, যার অগ্রগতি জানানো হবে সোমবার। ওনার সাথে আমাদের এমিকেবলি কথা হয়েছে, ওনারা রবি সোমবার পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের দিক থেকে আমাদের ইন্টারনাল যে তদন্ত কাজটার ফাইন্ডিংস ওনাদেরকে জানাবো। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একজন গ্রাহকের লকারে রাখা জিনিসপত্রের কোনো রেকর্ড ব্যাংক রাখে না বলেও জানান এই কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের 149 ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ ওই গ্রাহকের। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাসিম। নাজিম, স্বর্ণ চুরির ঘটনায় মামলা হয়েছে কি, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত তুলে ধরবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রামের যে চকবাজার শাখা ইসলামী ব্যাংকের যে শাখা রয়েছে, এই শাখা থেকে একজন গ্রাহকের যে 149 ভরি স্বর্ণ গায়েবের যে অভিযোগ করেছে, সেই অভিযোগের পর আজকে আমরা দুপুরবেলায় ব্যাংকে গিয়েছিলাম। সেই ব্যাংকে গিয়ে দেখেছি আসলে ব্যাংক কর্মকর্তারা বলছেন যে লকারে যে গ্রাহক স্বর্ণ রেখেছেন, সেই আসলে লকার উনি ছাড়া কেউ খুলতে পারবে না, কারণ ওনার কাছে একটি চাবি থাকে, সেই চাবি দিয়ে উনি ওই গ্রাহকের লকার খুলতে পারেন, ওই গ্রাহকের লকার খুলে ওনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারেন, উনি ছাড়া কেউ এই লকার খোলার কোনো সুযোগ নেই। ব্যাংক কর্মকর্তারা বলছেন এই যে গ্রাহক অভিযোগ করেছেন রোকেয়া বিবি নামে, উনি ব্যাংকে মৌখিকভাবে জানিয়েছেন ব্যাংক এই বিষয়ে কাজ করছে। পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে এ ঘটনায় তাদের অভ্যন্তরীণভাবে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে আসলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। আর যে বিষয় হচ্ছে যে এই ভুক্তভোগীর ছেলের সাথে আমরা কথা বলেছি, সে আমাদেরকে যেটি বলেছেন তারা আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল দুপুরবেলা তারা চট্টগ্রাম আদালতে এই বিষয়ে একটি মামলা দায়ের করবেন বলে জানতে পেরেছি। পাশাপাশি কিছুক্ষণ আগে ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি পেয়েছি। ব্যাংক যেটি বলছেন, ব্যাংকে গ্রাহকরা যে লকার ব্যবহার করে, সে লকারে আসলে কি রাখেন না সেটি একমাত্র গ্রাহকই বলতে পারেন, কারণ গ্রাহকের কাছে লকারের মাত্র চাবি থাকে এবং ওই চাবি দিয়ে মূলত লকার খোলা হয় এবং ওই চাবি দিয়ে লকার বন্ধ করা হয়। এই ঘটনায় ব্যাংকের যে তদন্ত কমিটি পাওয়ার পর মূলত এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন AKM নাসিম। বগুড়া শহরের বনানীতে এক আবাসিক হোটেল থেকে মা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, কি বলছে হোটেল কর্তৃপক্ষ? জুই, আজকে বগুড়া শহরের বনানীতে আবাসিক হোটেলের 301 নম্বর কক্ষে নিজের স্বামী দ্বারা তার স্ত্রী এবং তার 11 মাস বয়সী সন্তানের যে গলা কেটে হত্যার যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু শুধুমাত্র বগুড়া নয়, এটি কিন্তু সারা দেশে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সকাল থেকে কিন্তু এটি বলা যায় যে টক অফ দ্য টাউন। এবং নিহতের পরিচয়ের কথা আপনি জিজ্ঞেস করেছেন, এটি কিন্তু সকালবেলায় আমরা নিশ্চিত হতে পেরেছি যিনি মারা গেছেন সেই মেয়েটির বয়স 18, যার বাড়ি আমাদের বগুড়া সদরের আকাশতারাতে। মেয়েটির নাম ছিল আশামণি। আজ থেকে কিন্তু বছর 3 আগে তার কিন্তু বগুড়া ধনুট উপজেলার হামিদুর রহমানের ছেলে আজিজুল হকের সাথে তার বিয়ে হয় এবং বছর খানিক আগে তাদের কোল জুড়ে কিন্তু ফুটফুটে একটি ছেলে সন্তানের কিন্তু জন্ম হয়। পারিবারিক কলহের জের ধরে আমার একটু আগেও শাহজাহানপুর থানার যিনি অফিসার ইনচার্জ তার সাথে কথা হয়েছে, তার মাধ্যমে এবং যিনি ঘাতক তার যে স্বীকারোক্তি, সেই
সেই স্বীকারোক্তি থেকে কিন্তু কিছুটা হলে আজ পাওয়া গেছে, যেটি যে নিহতের সাথে এবং যিনি ঘাতক তার মায়ের কিন্তু একটি মনোমালিন্য ছিল এবং পারিবারিক কলহের জের ধরে গতকালকে ছুটিতে এসে প্রায় 2 মাসের এই ছুটির মাঝখানেই গতকালকে আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া করে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিক পদে চাকরি করা আজিজুল হক তিনি কিন্তু কালকে রাতের 9টা থেকে 9:30 এইরকম একটি সময় তিনি কিন্তু হোটেল কক্ষেই খুব নির্মমভাবে হত্যা করে তার স্ত্রী আশামণি এবং 11 মাস বয়সী ছেলে সন্তান রাফিকে। এবং সবচেয়ে যে কষ্টের যে বিষয়টি, হত্যার পরে সেই ছেলে সন্তানের যে দ্বিখণ্ডিত মাথা, সেই মাথাটি কিন্তু আমার পিছনে যে নদীটি দেখছেন করতোয়া নদী, এই করতোয়া নদীতেই কিন্তু এসে ফেলেছিল সেই পাষণ্ড বাবা। এবং একটু আগ পর্যন্ত জেলা গোয়েন্দা শাখার সদস্য সহ শাহজাহানপুর থানা পুলিশ ডুবুরিরাও কিন্তু কয়েক ঘন্টা ধরে চেষ্টা করেও সেই দ্বিখণ্ডিত মাথাটি কিন্তু উদ্ধার করতে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় কিন্তু ঘাতক আজিজুল হকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুধু তাই নয়, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় এবং এই ঘটনায় আসলে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পুলিশের পাশাপাশি কিন্তু কাজ করছে সিআইডি। জুই, বগুড়া থেকে আবাসিক হোটেলে স্ত্রী এবং সন্তানকে গলা কেটে হত্যা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন সঞ্জু রায়। দেখছেন সংবাদ রাত।